আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো। মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবারের মতো শুভেচ্ছা বিনিময়। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান। 18 কোটি টাকার 2টি ফ্ল্যাটের মালামাল ও সম্পদের হিসাব তৈরি। আর্জেন্টিনাকে ঘুরিয়ে দিয়ে বিশ্বকাপ জিতে মাদ্রিদে পৌঁছেছে চ্যাম্পিয়ন স্পেন দল। বীর ফুটবলারদের বরণ করে নিল 10 লাখ সমর্থক। বিশ্বকাপ মঞ্চ থেকে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির অশ্রুসিক্ত বিদায়। অর্জন খচিত ক্যারিয়ারের শেষ কোথায় জানতে ফুটবল বিশ্বের অপেক্ষা। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ। প্রতিবেশী দেশটির সঙ্গে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বান্দরবানে বন্যার পানি সরে যাওয়ার পর মাঠ জুড়ে পচা ফসলের স্তূপ। জেলায় 25 হেক্টর জমির ফসল নষ্ট। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চ্যানেল আই এর বিশ্বকাপ টিমের করা ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আছেন রাহুল রায়। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, রাজনৈতিক দলগুলোর বৈঠক কখন শুরু হতে পারে এই বিষয়ে আপনার কাছে কী তথ্য আছে? বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছে বলা যায়। তিনি তাদেরকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। তবে এটি বলা যায় যে মূলত তাদের সঙ্গে বৈঠক করবেন, বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা দেখেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যেটি সবসময় বলেছেন যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তিনি দেশকে এগিয়ে নিতে চান। মূলত বলা যায় যে সে ধারাবাহিকতায় তিনি যুগপথ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে যুগপথ আন্দোলন তৈরি হয়েছিল 2022 সালে, যে শরিক দলগুলো বিএনপির নেতৃত্বে সেই যুগপথ আন্দোলনে ছিলেন, সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাই কিন্তু এখানে আসছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে জেএসডি, জাতীয় সমাজতান্ত্রিক দল, নাগরিক ঐক্য সহ যে গণতন্ত্র মঞ্চ ছিল সেই জোটের রাজনৈতিক দলগুলো, এছাড়াও 12 দলীয় যে জোট এবং সমমনানের যে জোট, সেই জোটের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এখানে আসছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তারা নৈশভোজে অংশ নেবেন এবং নৈশভোজের পর তারা মতবিনিময় করবেন। আমি যেটি বলছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর প্রথম এই ধরনের বৈঠক। যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বসছেন, নৈশভোজ অংশ নেবেন এবং একই সঙ্গে তাদের সঙ্গে বৈঠক করবেন। আমরা এরই মধ্যে দেখেছি যে মন্ত্রী পরিষদের সদস্য, স্থায়ী কমিটির সদস্যরা এখানে এসেছেন এবং সেই বৈঠকের পরে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবনের গণমাধ্যমের জন্য যে নির্ধারিত জায়গা সেখানে আছি, সেখানে হয়তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী
সালাউদ্দিন আহমেদ তিনি ব্রিফিং করবেন। ব্রিফিংয়ে বিস্তারিত আমাদেরকে জানানো হবে এবং হয়তোবা যেই যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রতিনিধিরাও নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলবেন। তবে এটুকু বলাই যায় যে এটি মূলত সরকার গঠনের পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক, আনুষ্ঠানিক আলোচনা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার যেটি বলছেন যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়েই তিনি দেশকে এগিয়ে নিতে চান, এর ধারাবাহিকতায় আসলে আজকের এই বৈঠক, আজকের এই নৈশভোজ। তামিনা, ধন্যবাদ। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ির ওই বাড়িতে অভিযান চালায়। গত 7 জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়। মামলার এজাহারে বলা হয়েছে, জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে তার নিজ নামে 22,27,78,000 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। 2024 সালের 16 আগস্ট সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। 24-এর গণ অভ্যুত্থান চলাকালে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন। পরে অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ওনার সম্পত্তি ক্রোপ এবং অবরুদ্ধ করা হয়। এর ভিতরে কিছু সম্পত্তি আছে যেগুলো যেমন ক্রমিক নং 3, 6 থেকে 9, 15 থেকে 16 এবং 39, এগুলো প্রধান নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগের সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা হয় এবং প্রধান নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ তার অধীনস্থ বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগগণকে দায়িত্ব প্রদান করবেন। এই আদেশটি প্রদান করেন বিজ্ঞ আদালত এবং সে প্রেক্ষিতে সেই আদেশ মোতাবেকই আপনারা জানেন আজকে সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি মামলা তদন্ত করছেন। এবারে অন্যান্য সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক হয়। ILO মহাপরিচালক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। ILO বাংলাদেশের সাথে দীর্ঘদিনের অংশীদারিত্ব জোরদার করতে আগ্রহী। শ্রম খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ILO মহাপরিচালক। প্রধানমন্ত্রী তারেক রহমান ILOর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রম মান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারে কাঁচাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিবেশী দেশটির অস্তিত্বশীল পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারত কাউকে অবৈধভাবে পুশিন করতে পারেনি। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর পিলখানায় এসে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজিবির সক্ষমতা, জনবল, প্রযুক্তিগত সহায়তা এবং সীমান্ত ব্যবস্থাপনা কার্যক্রম পর্যালোচনার জন্য তার এই পরিদর্শন। আমার আজকে ধারণা ছিল না এখানে। মন্ত্রী বলেন, মিয়ানমারে চলমান সংঘাত, বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বাংলাদেশকেও প্রভাবিত করছে। এসব কারণেই মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের এ সিদ্ধান্ত। মিয়ানমার সীমান্তটা আমাদের জন্য এখন খুবই ভালনারেবল হয়েছে বিভিন্ন কারণে। সেটার সাথে অন্য দেশের যে কাঁটাতারের নির্মাণের বিষয়টা একটু ডিফারেন্ট। মিয়ানমার সরকারের মিলিটারির সাথে একটা
যুদ্ধ অবস্থা সবসময় বিরাজ করছে, যার মধ্যে আমরা সেন্ট লুইস হচ্ছি অনেকটা। তারপরে ওখানে আরও কিছু বিদ্রোহী গ্রুপ আছে, আরএসও, আরসা, আরাকান আর্মি, আরও বিভিন্ন সংগঠন আছে। তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়, যার ইয়েটা স্পিল ওভার হয়ে আমাদের এখানে আসে। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। তিনি আরও বলেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে কোনো পুশিন হয়নি। কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিদেশে অবস্থান করলে তাকে আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করেই দেশে ফিরে আসতে হবে। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশি নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব, করে যদি সেটা সত্যতা পাওয়া যায় সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসব। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাউকে অ্যালাউ করব না। সীমান্তে পুঁতে রাখা স্থলমাইনের কারণে বিজিবি সদস্য ও সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মামলার বিচার সামরিক আদালতেই হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। আমাদের এবারের প্রসঙ্গ আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ 2026। দেশের সর্বোচ্চ ভবনের দৃঢ়তায় আনোয়ার ইস্পাত, বৃহত্তম স্যাটেলাইট টাউনের দৃঢ়তায় আনোয়ার ইস্পাত। আপনার স্বপ্নের বাড়িও গড়ে উঠুক আনোয়ার ইস্পাতের অপরাজেয় শক্তিতে। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, টেকে যুগ যুগ, ভীষণ মজবুত, সহজে ভাঙে না। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে চ্যানেল আই এর বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আছেন আদিল আহমেদ শান। আমরা যাচ্ছি তার কাছে। শান। তাহমিনা, ধন্যবাদ। 2026 বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জিতেছে চ্যাম্পিয়ন স্পেন। চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে ইয়ামাল রড্রিরা। সবকিছুরই আপডেট থাকছে বিশ্বকাপ নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে। স্বাগত জানাচ্ছি সবাইকে। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ঘরে ফিরেছে স্পেন, আর সেই ঘরে ফেরাকেই স্মরণীয় করে রাখতে প্রস্তুত পুরো দেশ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে মাদ্রিদে 10 লক্ষাধিক সমর্থক স্বাগত জানাতে প্রস্তুত আছে। সাদি মাহমুদের রিপোর্ট। 2010 সালের পর দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ইউরো চ্যাম্পিয়নের পর বিশ্ব চ্যাম্পিয়ন, এমন সাফল্যে উৎসবে মেতেছে পুরো স্পেন। এরই মধ্যে মাদ্রিদে অবতরণ করেছে স্পেন দলকে বহনকারী বিশেষ চার্টার বিমান। বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাচ্ছেন প্রায় 10 লক্ষ সমর্থক। পুরো দলকে সম্মান জানাতে অপেক্ষায় আছেন স্পেনের রাজা, রাজ পরিবার এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এরপর বিশ্বকাপ ট্রফি নিয়ে ওপেন টপ বাসে রাজধানী মাদ্রিদের প্রধান সড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে লুইস দে লা ফুয়েন্তের দলের। ধারণা করা হচ্ছে এই বিজয় শোভাযাত্রায় অংশ নেবেন 15 লক্ষাধিক সমর্থক। শোভাযাত্রার শেষ গন্তব্য ঐতিহাসিক প্লাজা দে সিবিলেস। স্পেনের বড় বড় ক্রীড়া সাফল্যের সাক্ষী এই চত্বরে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে লাখো ভক্তের সঙ্গে শিরোপা উদযাপন করবেন রদ্রি, ইয়ামাল, ফেরান তোরেস, কুবার্সিরা। দলের নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে 2050 জন পুলিশ সদস্য এবং 400 সিভিল গার্ড মোতায়েন করা হয়েছে। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। বিশ্বকাপ জয়ের আনন্দে উচ্ছ্বসিত স্পেনের সংবাদ মাধ্যম। দেশটির দৈনিক এল
পেরিওদিকো শিরোনাম করেছে পৃথিবী এখন আমাদের, স্পেনের কাছে নতজানু বিশ্ব। আরও অনেক সংবাদ মাধ্যম একইভাবে স্পেনের বিশ্বজয় উদযাপন করছে। অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে হতাশাজনক হারের পরও লিওনেল মেসিদের পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনার জাতীয় সংবাদ মাধ্যমগুলো। তারা দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছে এবং এই হারকে ব্যর্থতা নয় বরং একটি গৌরবময় যুগের সমাপ্তি হিসেবে তুলে ধরেছে। বিশ্বকাপ ফাইনালে হারের বেদনায় লিওনেল মেসি। বিশ্বমঞ্চের সম্ভাব্য শেষ লড়াইটা বিষাদে মোড়ানো আর্জেন্টিনার এই খুদে জাদুঘরের। এক দশক আগে এই মেটলাইফ স্টেডিয়ামেই কোপা আমেরিকার ফাইনালে হেরে অবসরের বার্তা দিয়েছিলেন তিনি, তবে ফিরেছেনও। বারবার ঘুরে দাঁড়িয়ে লিখেছেন ইতিহাস, জয় করেছেন সম্ভাব্য প্রায় সব কিছুই। তানভীর আহমেদের রিপোর্ট। ৩৯ বছর বয়সে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচটায় অনেকটাই মলিন ছিলেন সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। মেসির টানা দ্বিতীয় বিশ্বকাপ উঁচিয়ে ধরে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকার স্বপ্নটা অবশেষে থমকে গেল। ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল মেসিকে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত করল আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। ফাইনালে নিষ্প্রভ থাকলেও পুরো আসরে ছিল মেসি ঝলক। ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে আসরে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা হিসেবে টুর্নামেন্ট শেষ করেছেন মেসি। এই হারের মধ্য দিয়েই সমাপ্তি ঘটল আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের অন্যতম সোনালী অধ্যায়ের। মেসির হাত ধরেই লা আলবিসেলেস্তারা জয় করেছে ২০২২ ফিফা বিশ্বকাপ। ২০২১ ও ২০২৪ সালের টানা দুটি কোপা আমেরিকার শিরোপাও পায় আর্জেন্টিনা। ফাইনালে মেসির এই হারে আবেগ আপ্লুত হয়ে পড়েন বাংলাদেশি সমর্থকরা। এটি তার শেষ বিশ্বকাপ কিনা মেসি আনুষ্ঠানিকভাবে এখনও জানাননি। পরবর্তী আসর ২০৩০-এ তার বয়স হবে ৪৩। ততদিনে আর্জেন্টিনার এই মহা জাদুকর খেলবেন কিনা তা সময় বলে দেবে। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। বিশ্বকাপের ফাইনাল মহরণ উপভোগ করতে চ্যানেল আইয়ে জড়ো হন শোবিজ সহ বিভিন্ন অঙ্গনের এক ঝাঁক তারকা। প্রিয় দলের জার্সি, ফুটবল নিয়ে আড্ডা, ম্যাচের উত্তেজনা আর প্রাণ খোলা উচ্ছ্বাসে এক টুকরো স্টেডিয়ামে পরিণত হয় চ্যানেল আই স্টুডিও। ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তারার মেলায় বিশ্বকাপ ফাইনালের অতিথিরা। রিয়াজ ইসলামের রিপোর্ট। বড় পর্দায় আর্জেন্টিনা ও স্পেনের দ্বৈরথ উপভোগ করতে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান তারার মেলায় বিশ্বকাপ ফাইনালে যোগ দিতে চ্যানেল আই স্টুডিওতে আসেন জনপ্রিয় অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, খেলোয়াড় সহ বিশিষ্টজনেরা। বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভাবনার কথা জানান তারা। যারা আর্টিস্ট, যারা আমাদের ফ্যামিলি, চ্যানেল আই পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে আয়োজন করেছে, চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে সবাই একসাথে আসছি এখানে, কেউ চিল্লাচ্ছি, কেউ হ্যাঁ বলছি, কেউ না বলছি, ট্যাটু করছি, এটাই তো মানে এই উত্তেজনা, এই মজাটাই তো মজা লাগে। গত বিশ্বকাপের ফাইনালে আমি মাঠে ছিলাম, মানে স্টেডিয়ামে ছিলাম কাতারে, আর এইবারের ফাইনালে চ্যানেল আইয়ের স্টেডিয়ামে। তো এটা অনবদ্য একটা আয়োজন। চ্যানেল আই একদম আমাদের সাথে সবসময় ছিল, প্রথম থেকে এখনো আছে। সো এখানে আসছে, আজকে ভিন্ন রকম একটা আয়োজন ছিল। ম্যাচের প্রতিটি আক্রমণ, সুযোগ আর গোলের সম্ভাবনায় উচ্ছ্বাসে ফেটে পড়েন অতিথিরা। করতালি, উল্লাস আর আলোচনায় জমে ওঠে পুরো আয়োজন। চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে তারকারা বলেন, স্টেডিয়ামে না থেকেও এমন পরিবেশে একসঙ্গে বসে বিশ্বকাপের ফাইনাল দেখার আনন্দই আলাদা। তারকা মেলার সাথে আমি একত্রে বসে খেলা দেখার সৌভাগ্য হয়েছে, বাট আই এম ফিল ভেরি গুড, আই এম প্রাউড অফ ইট। আজকে যে আয়োজনটা, এটা আসলে চ্যানেলের পক্ষ থেকেই আসলে পাওয়া সম্ভব। এটা চ্যানেলের পক্ষে পসিবল, কারণ চ্যানেলে সবসময় যে কোনো একটা উৎসব পেলেই সবাইকে উৎসবে জয়েন করিয়ে ফেলে। তো চ্যানেলকে থ্যাংক ইউ যে এই ফাইনাল খেলাটা এত স্পেশাল করে দেওয়ার জন্য আমাদের জন্য। মানে খেলাটা যতদিন মনে থাকবে, এই সময়টা ততদিন মনে থাকবে। গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনাল শেষে তারা বলেন, ফুটবল বিশ্বকাপ নিয়ে এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এই ছিল ২০২৬ বিশ্বকাপ নিয়ে আমাদের শেষ আয়োজনে। শেষ করছি স্পেন দলের অধিনায়ক রড্রির একটি বক্তব্য দিয়ে। রড্রি বলেছেন, পৃথিবীতে কেবল একটি জিনিসই আছে যা মানুষকে হৃদয়কে এমনভাবে ছুঁয়ে যেতে পারে, আর তা হলো ফুটবল। ফিরছি তাহমিনার কাছে মূল সংবাদে। শান, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ এবং গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল আইয়ের মধ্যে যৌথ প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে স্টেটমেন্ট অফ কোলাবোরেশন সই হয়েছে। এর আওতায় রয়েছে শিক্ষার্থীদের ব্যবহারিক কাজের সুবিধায় ফজলুল হক স্টুডেন্ট ফিল্ম প্রোডাকশন সাপোর্ট ট্রাস্ট ফান্ড গঠন, বিভাগের শিক্ষার্থীদের প্রস্তুত করা চলচ্চিত্র সহ অডিও ভিজুয়াল প্রোডাকশন চ্যানেল আইয়ের প্ল্যাটফর্মে প্রদর্শন,
চ্যানেল আই এর শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এবং রেডিও ভূমিতে কাজ করার সুযোগ সৃষ্টি করা। এছাড়া বিভাগের আয়োজনে একটি জাতীয় চলচ্চিত্র উৎসবের মাধ্যমে দেশের চলচ্চিত্র শিক্ষার্থীদের সেরা কাজগুলোকে পুরস্কার দেওয়ারও উদ্যোগ রয়েছে এই সহযোগিতার আওতায়। এবং আশা করি এই উদ্যোগের মধ্য দিয়ে আমাদের এই দেশে চলচ্চিত্র, টেলিভিশন প্রোডাকশন, ফটোগ্রাফি এর যে পড়াশোনা এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের যে আরও উৎকর্ষ সাধনের সুযোগ সৃষ্টি করা, বৃদ্ধি করা, এটা আরও সুন্দরভাবে হবে এবং ভবিষ্যতে আরও নানাবিধ কার্যক্রমে আমরা একসাথে কাজ করতে পারবো। একাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্মস এবং ফটোগ্রাফি ডিপার্টমেন্টের সাথে চ্যানেল আইয়ের সংযুক্ত হতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমাদের বিশ্বাস আজকের এই মহতী উদ্যোগ শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে। বান্দরবানে বন্যার পানি সরে যাওয়ার পর সামনে এসেছে কৃষিতে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। মাঠ জুড়ে এখন শুধু পচে যাওয়া ফসলের স্তূপ। প্রাথমিক হিসাবে জেলার প্রায় 25 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত 2000 কৃষককে চিহ্নিত করেছে কৃষি বিভাগ। বান্দরবান থেকে হাসান ইসমাইলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। বন্যার পানি সরে গেলেও রয়ে গেছে ক্ষতির স্বাক্ষর। কোথাও পচে গেছে ধানের চারা, কোথাও কাদায় ঢেকে আছে জমি, আবার অনেক জায়গায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে শাকসবজি ও ফলের বাগান। বান্দরবানের বন্যা কবলিত এলাকায় এখন এমন দৃশ্যই চোখে পড়ছে। পাহাড়ের পাদদেশে নদীর বাঁকে গড়ে ওঠা আমনের বীজতলা, আউশ ধান, গ্রীষ্মকালীন শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ফলের বাগানে করা সব বিনিয়োগ হারিয়ে দিশেহারা কৃষক। ঝিঙ্গা আর আছে এখানে মিষ্টি গরু, এগুলো সব পানিতে একদম নষ্ট হয়ে গেছে। কয়েকদিন বৃষ্টিতে একদম সব নষ্ট হয়ে গেছে। টানা বৃষ্টির কারণে শশা যে চাষ করছে, হ্যাঁ আমরা চাষ করছি, এই শশাগুলো মরে গেছে, শশাগুলো মানে পচে গেছে। অনেক পানি জমেছিল, ওই খাল দিয়ে যাইতে পারে না, সেজন্য অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আমি তো বিক্রি করলে 2 লাখ টাকা পাইতাম, এখন তো সব 1 লক্ষ টাকার উপরে গেছে খরচা। শসা আর তিতা করলা খেতি, শসা খেতি নষ্ট হয়েছে, এক ছাতা ধরে পানি নিচে ডুবিয়েছে, কোনো আর উপায় নাই আমার। জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রাথমিকভাবে প্রায় 2000 দুর্গত কৃষককে শনাক্ত করা হয়েছে। আমনের বীজতলা, আউশ, এখানে গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি যে ফল বাগান যেগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। এটা 2000-এর মতো কৃষক এফেক্টেড হতে পারে এবং এটা প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করার পরে এটা আমরা দেখবো এটা হয়তো বাড়তেও পারে। বিপর্যস্ত কৃষকদের দাবি শুধু বীজ ও সার নয়, ক্ষতির পরিমাণ অনুযায়ী পুনর্বাসন সহায়তা, সহজ শর্তে কৃষি ঋণ এবং সব ধরনের কৃষি উপকরণ ন্যায্য মূল্যে নিশ্চিত করা হোক। জহির মুন্না, চ্যানেল আই। এবারে জানাবো নেট দুনিয়ার খবর। স্পেনের বিশ্বকাপ জয়ের পর মাঠের উদযাপনে নজর কেড়েছেন লামিনে ইয়ামালের ছোট ভাই। মাঠে ইয়ামালের সঙ্গে তার খুনসুটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। চলুন দেখে নেই মজার সেই ভিডিও। As the floors can take no more, stuck in this groove, I'm feeling bored. সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে ইরানে নবম রাতের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান ও ইরাকে পাল্টা হামলায় 3 মার্কিন সেনা নিহত বলে দাবি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে।
মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে ইউথ টু ওয়ালের আয়োজনে মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি বিষয়ে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না, তবে মশা নিয়ন্ত্রণে দেশীয় প্রযুক্তি ও রাসায়নিকের ব্যবহার সম্ভাবনাময়। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সেই ফর্মুলাটা যদি পরীক্ষামূলক কাজ করা যায় তাহলে সেটা নিঃসন্দেহে মশা নিধনের যে কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করতে সক্ষম হবে। এটা আমাদের জন্য শুধু জরুরি এই জন্য আমরা অনেক ইম্পোর্টেড যে ব্যয় সেটা কমাতে পারবো এবং একই সঙ্গে আমরা আমাদের দেশের যে উন্নয়ন এবং এমপ্লয়মেন্ট সেটাও আমরা অনেকটা সুরাহা করতে পারবো। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র রক্ষা এবং জুলাই সনদকে বাস্তব রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা জরুরি। দুপুরে রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকলে নানা ছিদ্র পথে গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তিনি বলেন, ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বাক স্বাধীনতা ফিরে এসেছে। সরকারের সমালোচনার জন্য এখন আর কাউকে গুম হওয়ার শঙ্কায় থাকতে হয় না। রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু কিন্তু একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে হবে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না থাকলে আবারও গণতন্ত্রের বিপদ। যেগুলো আইনীকরণ করা দরকার পার্লামেন্টে, যেগুলো যে সংবিধান সংশোধন করা দরকার সেগুলো করে আমাদেরকে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ নানা ছিদ্র পথে গণতন্ত্র বিরোধী শক্তির পুনরুত্থান করতে পারে। আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করতে চায় সরকার। সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, এই লক্ষ্যে আগস্টে জাপানের সাথে চুক্তি করা হবে। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি আয়োজিত এক সেমিনারে সংস্থার চেয়ারম্যান সহ বক্তব্য উপস্থাপন করেন বিভিন্ন বিভাগের সদস্যরা। আমার বিশ্বাস হয়তোবা অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি আশা করছি চুক্তিটা হবে। চুক্তিটা হয়ে গেলে তখন আমাদের যেটা প্ল্যান 3rd টার্মিনালটা 16ই ডিসেম্বর যদি উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তীকালীন সময়ে এটা কখনো অপারেশন বন্ধ করা যাবে না। আমরা বলি আমাদের এক্সপেকটেশন হচ্ছে 25 to 20% অফ এটিএম। বিআরবি হসপিটালের আইভিএফ সেন্টারে প্রথম টেস্ট টিউব বেবি জন্মগ্রহণ করেছে। নবজাতকের নাম রাখা হয়েছে ইয়াহিয়া হাওলাদার। 12ই জুলাই শিশুটির জন্ম হয়। শিশুর মা দন্ত চিকিৎসক ডাক্তার নূর ফাতেমা ও বাবা মেরিন কর্মকর্তা সুজন হাওলাদার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, বিআরবি হসপিটালের আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন সেন্টার বছরখানেক আগে যাত্রা শুরু করে। ওই পদ্ধতির মাধ্যমে আরও ১৯ জন মা অন্তঃসত্ত্বা হয়েছেন। প্রধান অতিথি ছিলেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান। বক্তৃতা করেন আইভিএফ সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার শাহিনা বেগম শান্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া এবং অন্যরা। আমাদের যে অর্জনগুলি, সেই অর্জনগুলির মুকুটে আরেকটা নতুন আলোক, এবং তার জন্য আমি আমাদের এই হসপিটালের সকল সদস্যকে আমি অভিনন্দন জানাতে চাই। আমার আন্তরিক অভিনন্দন আপনারা সকলে গ্রহণ করুন। আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টাই আমাদের বিআরবি হসপিটালের আজকের এই সম্মান, আজকের এই অর্জন। বাংলাদেশ টেলিভিশনের 80-র দশকের জনপ্রিয় উপস্থাপিকা সিনা মর্তুজা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্র জানিয়েছে, রোববার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ সময় বিকেল 5:30টায় তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয় সময় জোহরের পর অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইসলামিক সেন্টারে জানাজার নামাজ শেষে স্থানীয় মিচেল কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
1 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি উমরা ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। নতুন এই ভিসার মাধ্যমে 1 বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে যেতে পারবেন ভিসাধারীরা। তবে সব মিলিয়ে সর্বোচ্চ 90 দিন অবস্থান করা যাবে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে ভিসাটির ইস্যুর তারিখ থেকে 365 দিন পর্যন্ত কার্যকর থাকবে। এই উদ্যোগ সৌদি ভিশন 2030 এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্সেস প্রোগ্রামের অংশ। টানা নবম রাতের মতো ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক অবকাঠামোয় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত চালিয়েছে ইরান। সিএনএন জানিয়েছে একই সময়ে হরমুজ প্রণালীতে 2টি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। জর্ডান ও ইরাকে মার্কিন বাহিনীর উপর ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এ পর্যন্ত 3 মার্কিন সেনা নিহত হয়েছে, একজন নিখোঁজ এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন। ইতোমধ্যে নিজ দেশের নাগরিকদের জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্য ত্যাগের পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়া। এবারে রয়েছে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। গোল্ড মার্কারির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা মেগা ভিশনারি কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছে শঙ্খচিল খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। 5 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রের মাধ্যমে মানবতা, সাংস্কৃতিক পরিচয়, সামাজিক ন্যায় বিচার এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে তুলে ধরেছেন গৌতম ঘোষ। তিনি 1973 সালে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে অন্তর্জালী যাত্রা, পদ্মা নদীর মাঝি, মনের মানুষ, শঙ্খচিল এবং রাহগীর। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। স্পেনের বিশ্বকাপ জয়ের গৌরবময় অর্জনে চ্যানেল আইয়ের বিশ্বকাপ টিমের করা ভবিষ্যৎবাণী মিলে গেছে। যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে 1-0 গোলের জয়ে 16 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। টুর্নামেন্ট শুরুর আগেই চ্যানেল আইয়ের 35 সদস্যের বিশেষজ্ঞ টিম 37.14% ভোট দিয়ে স্পেনকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে চিহ্নিত করেছিল। এই টিমে ছিলেন চ্যানেল আই টেলিভিশন, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিক, ক্রীড়া বিশ্লেষক এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের 4 সাবেক সদস্য। কৃষি সংবাদ। বাগেরহাটের এক তরুণ উদ্যোক্তা আধুনিক প্রযুক্তিতে তরমুজ চাষ করে সফল হয়েছেন। তার এই উদ্যোগ ইতোমধ্যে আশেপাশের কৃষকদের মাঝেও সাড়া জাগিয়েছে। বাগেরহাট প্রতিনিধি আল আমিন খানের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আল মুকসিদ। শখ থেকে ইউটিউব দেখে আধুনিক তরমুজ চাষের কৌশল শেখেন মোহাম্মদ জাকির। এরপর প্রায় 40% জমিতে মালচিং পদ্ধতিতে স্মার্ট বয়, কানিয়া ও সূর্য ডিম এই 3টি উন্নত জাতের তরমুজ চাষ করেন তিনি। শুরুতে অনেকেই বিষয়টি ঝুঁকিপূর্ণ মনে করলেও মাত্র 25 দিনের মধ্যেই গাছে ফুল ও ফল দেখে ধারণা বদলে গেছে অনেকের। জমিতে রোপণ করা হয়েছে প্রায় 1200টি গাছ। আমার এখানে মোট 1200 তরমুজের চারা রোপণ করা হয়েছে। তো মাশাআল্লাহ সব গাছগুলোই ভালো আছে। তো ঠিক মতন যদি নার্সিং করা হয়, সামনে আমি এখান থেকে ভালো ফসল পাবো বলে আশাবাদী। জাকিরের তরমুজ ক্ষেত এখন যেন কৃষকদের জন্য একটি উন্মুক্ত শিক্ষা কেন্দ্র। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও উৎসুক মানুষ তার ক্ষেত দেখতে আসেন। উনি যে চাষটা করছেন, আমরা অবসর টাইমে প্রত্যেকেই এসে কিন্তু এই চাষটারে দেখি এবং চাষটারে দেখে আমরা খুব আনন্দ পাই যে আমাদের ব্যামক্ত ইউনিয়নে যে তরমুজের চাষ হয়, এইটা জাকির ভাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এবং তার মাধ্যমে এই চাষটা সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে, এটা আমি আশা করি। বাগেরহাটের মাটি ও আবহাওয়ায় উন্নত জাতের তরমুজ চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলছে কৃষি বিভাগ। বাগেরহাট জেলায় প্রায় 64 হেক্টর জমিতে আমাদের এই অফসিজন তরমুজ চাষাবাদ হয়েছে। তো আশা করছি এবার ফলন ভালো পাবে কৃষকরা। বৃষ্টি আছে, মাটিতে লবণাক্ততাও কম আছে, সব মিলে পলিমাছ ব্যবহার করছে কৃষক। সব মিলে আমাদের কৃষকরা কিন্তু আর্থিকভাবে লাভবান হবে,
এবং আগামীতে আমাদের এই চাষাবাদের এলাকা আরও বৃদ্ধি পাবে। জাকির হোসেনের এই পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে শুধু তার স্বপ্নই নয়, বাগেরহাটে বাণিজ্যিকভাবে উন্নত জাতের তরমুজ চাষেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। উজান থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের অতি জোয়ারে বেড়েছে মেঘনার পানি। নদীর ভয়াল থাবায় ধসে পড়ছে সিসি ব্লক। হুমকিতে ফেরিঘাট, লঞ্চঘাট, মাছঘাট ও শহর রক্ষা বাঁধ। আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। জীবন জীবিকা রক্ষায় স্থায়ী ও টেকসই নদী প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উজান থেকে নেমে আসা ঢলের তীব্র স্রোত ও কয়েকদিনের অতিজোয়ারে উত্তাল মেঘনা ফুঁসে উঠছে প্রতিক্ষণ। আবারও চোখ রাঙাচ্ছে ভয়াল ভাঙন। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় পানি প্রবাহিত হওয়ায় সদর উপজেলার ইলিশায় ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ২০ মিটার এলাকা জুড়ে বিস্তৃত ৪ স্তরের শত শত সিসি ব্লক। ঝুঁকিতে পড়েছে ফেরি, লঞ্চ ও মাছঘাট এবং শহর রক্ষা বাঁধ। এখানে শত শত দোকানদার আছে, এখানে ছোট ছোট ক্ষুদ্র পরিবার আছে যারা জীবিকা নির্বাহ করে, এসব ব্যবসা বাণিজ্য করে। ৫ বছর আগে যে ব্লকটা হালাইছে, এখন আর কোনো ব্লক পরে নেই। ভাঙন আতঙ্কে দোকানপাট থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। যারা মধ্যবিত্ত পরিবার আছে তারা হয়তো এমন সদরে মেন রোডের সাথে ব্যবসা করার মতো আমাদের আর্থিক লাভ হবে না বা আর্থিকও না, যে ওখানে ৫ লাখ বা ৪ লাখ টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে ৫-১০ টাকা ভাড়া দিয়ে করার মতো আমাদের সামর্থ্য নেই। আমরা নিরাপত্তা নাই, যদি এটা নদী বাঁধ ভাঙন যদি এরা না রক্ষণ করে, বলক যদি না পালায়, তাহলে এটা আমাদের বিপজ্জনক হয়েছে, ভোলাবাসীর জন্য বিপজ্জনক। ২ বছর আগে ২ বছর আগে ভাঙার পর আমরা কিছু দারদানা করে দোকানদার করতেছি, ওই দিন এখন পরিচিত হয় নাই। তার ভিতরে এখন আবার এখনো দোষের কারণে আবার ঘাট এখান থেকে নিয়ে দেবো। জিওব্যাগ ডাম্পিং সহ ঝুঁকিপূর্ণ অংশ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। স্থানে আমরা বিএডব্লিউটি এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি এবং ওনাদের তাৎক্ষণিকভাবে সহযোগিতা করেছে বিধায় লঞ্চ ঘাটটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ওখানে একটা ভাঙন আছে, আমরা ইতিমধ্যেই সেখানে কাজ বাস্তবায়ন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। ২০২১ সালে প্রায় ৩৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয় নদী তীর সংরক্ষণ প্রকল্প। তবে মাত্র ২ বছরের ব্যবধানে ২০২৩ ও পরের বছর ২০২৪ সালেও একই স্থানে ধস দেখা দেয়। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে জানাবো পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ইউবিএল এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬ অর্জন করেছে। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে মোস্ট সাস্টেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার এবং মোস্ট সাস্টেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার সহ মোট ৫টি সম্মাননা অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ওই আসরে প্রতিষ্ঠানটি টেকসই ব্যবসায়িক চর্চা, উদ্ভাবন ও কার্যকর অংশীদারিত্বের জন্য এই স্বীকৃতি লাভ করে। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। লঙ্কা প্রিমিয়ার লিগে একদিন বিরতি দিয়ে মঙ্গলবার ডাম্বুলা সিক্সার্সের প্রতিপক্ষ ক্যান্ডি রয়্যালস ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে সরাসরি সম্প্রচার। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে কলম্বো ক্যাপস। প্রথমে ব্যাট করতে নেমে ১৭৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি তোলে ক্যান্ডির হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন লাহিরু উদারা। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে উইকেট হারালেও জানিথ লিওনেজ এবং জেমস নিশামের ঝড়ো ব্যাটিংয়ে ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কলম্বো। ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন ও টি স্পোর্টস।
সংবাদ শেষ করব ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান, সরকার গঠনের পর প্রথমবারের মতো শুভেচ্ছা বিনিময়। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, 18 কোটি টাকার 2টি ফ্ল্যাটের মালামাল ও সম্পদের হিসাব তৈরি। আর্জেন্টিনাকে গুড়িয়ে দিয়ে বিশ্বকাপ জিতে মাদ্রিদে পৌঁছেছে চ্যাম্পিয়ন স্পেন দল, বীর ফুটবলারদের বরণ করে নিল 10 লাখ সমর্থক। বিশ্বকাপ মঞ্চ থেকে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির অশ্রুসিক্ত বিদায়, অর্জন খচিত ক্যারিয়ারের শেষ কোথায় জানতে ফুটবল বিশ্বের অপেক্ষা। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ, প্রতিবেশী দেশটির সঙ্গে নিরাপত্তার ঝুঁকি বিবেচনার সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বান্দরবানে বন্যার পানি সরে যাওয়ার পর মাঠ জুড়ে পচা ফসলের স্তূপ, জেলায় 25 হেক্টর জমির ফসল নষ্ট। প্রিয় দর্শক, এর সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।